থাকা যায় না, আমি রিজাইন করছি, আপনি অ্যাকসেপ্ট করে নিন। কিন্তু করেননি, উনি আমাকে বলেছিল কন্টিনিউ করতে। তারপরে সেই সময় বিরোধী দলনেতা ছিলেন ডক্টর সূর্যকান্ত মিশ্র। আপনাদের এই যে এবিপি চ্যানেল তখন স্টার আনন্দ ছিল, এনারা আমাকে যাচ্ছে তাইভাবে মানুষের সামনে অপমান করেছিল। তবুও আমি সেটা হজম করতে হয়েছিল, শুধু মুখ্যমন্ত্রীর কথা রাখতে। এই নির্লজ্জ মহিলা আর কত নিচে নামবে? অবিলম্বে এর ক্ষমতা ছেড়ে দিয়ে ধর্মকর্ম নিয়ে থাকা উচিত, আর তা নাহলে মানুষ তোকে রিজেক্ট করে দিয়েছে। আর অভিষেকের এত বাহাদুরি, ও আমার বিরুদ্ধে অনেক কিছু বলে এসেছিল। 29শে মার্চ নওদায় গিয়ে বলেছিল যে সাইনা মমতাজ প্রার্থী না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় প্রার্থী। আর মমতা ব্যানার্জি বলে এসেছিল যে এখানে আতাউর রহমান প্রার্থী না, মমতা ব্যানার্জি প্রার্থী। তাহলে দুজনকেই আমি হারিয়েছি। এটার মধ্যে যে আনন্দ, এই আনন্দ আমি 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কোনোদিন পাইনি। আর ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ, একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি 2টো সিটে লড়াই করে জিতেছিলেন, রাহুল গান্ধী 2টো সিটে লড়াই করে এমপি হয়েছিলেন, আর পশ্চিমবাংলার রাজনীতিতে হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী 2টো সিটে লড়াই করে জিতেছে। এর থেকে রেকর্ড আর কি হতে পারে রাজনীতির ক্যারিয়ারে? এটা আমার মনে হয় গোল্ড মেডেলিস্ট পাওয়ার মতো ক্যারিয়ার। তামিলনাড়ুতে আমরা দেখলাম বাসি চিহ্ন নিয়ে সেখানে বিএনপি সরকার পরাস্ত হয়ে গেল, এখানে বিজেপি সরকার এলো। আপনি যখন নির্বাচনে আপনার দলের যখন দাঁড়িয়েছিল আপনার লোকজনরা বাসি চিহ্নে, সেখানে অনেকেই ছেড়ে দেয়, মাঝপথে তারা সরে আসে, এবং আপনি বলেছিলেন যে আপনি উপমুখ্যমন্ত্রী হবেন। আপনি নিজে জিতেছেন 2টি সিট থেকে, আপনি উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখন নতুন সরকারে আপনার ভূমিকা কি থাকবে? আমি অপোজিশনে বসবো। দেখুন, আমি আমার নতুন দল করে আমি মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য, বা আমি বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য নিশ্চয়ই বলেছিলাম। আমি যে কথা বলি সে কথা কোনোদিন অস্বীকার করি না। আমি আমার কর্মীদের, আমার দলের প্রার্থীদের বা আমার দলের সাধারণ বুথের কর্মীদের চাঙ্গা রাখার জন্য আমি এই কথা বলেছি। যে কোনো রাজনৈতিক দলই এরকম বলে থাকে। 2021 সালের নির্বাচনে দেখুন, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, এই অমিত শাহজি তখন কিন্তু ইসকে বার 200 পার বলেছিল, তারা 77তে এসে থেমে গিয়েছিল। রাজনীতিতে সব হয়। আমি বলেছিলাম, আপনাদের কাছে আজকে সেই কথা প্রত্যাহার করে নিচ্ছি, বা বলতে পারেন যদি মানুষ কেউ ভুল বুঝে থাকে আমাকে, আমি ক্ষমা চেয়ে নিতে রাজি আছি। কিন্তু রাজনীতি আমি করব। আগামী দিনে আমার টার্গেট মুর্শিদাবাদের 3টে সিটেই তৃণমূলকে হারানো, এবং আম জনতা উন্নয়ন পার্টির আমি বহরমপুরে লড়ব, এবং মুর্শিদাবাদ কেন্দ্রেও আমার দলের প্রার্থী দেব, এবং জঙ্গিপুরও 3টে সিটই আমি জিতে দেখাবো। ন্যাশনাল পার্টি আগামী 2000 লোকসভা নির্বাচনের পরে আমি এই অর্জন করবই। আগামী দিনে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, যারা বসে আছে সব চোর। আমি মুখ্যমন্ত্রীকে বললাম কয়েকটি কথা বলবো, আবেদন রাখবো, উনি রাখবেন কি রাখবেন না ওনার ব্যাপার। কিন্তু আমি প্রথমেই বলবো যে 2022 সালে পৌরসভা, 2022 সালে যে পৌরসভা 128টা হয়েছিল, তার মধ্যে 2027 সালে এসে তাদের মেয়াদ শেষ হচ্ছে। সময় মতো যাতে পৌরসভা নির্বাচন হয়। আর এই যে 2023 সালে যে চুরি বাটপুরি করে পশ্চিমবাংলার পুলিশের উপরে নির্ভর করে যে পঞ্চায়েতগুলো আছে, রাজ্যের 3000-এর উপর পঞ্চায়েত, এবং যে পঞ্চায়েত সমিতি এবং যে জেলা পরিষদ যারা নির্বাচিত আছে, কেউ বৈধভাবে তারা জিতেনি। সমস্ত রাজ্য পুলিশের কাঁধে ভর দিয়ে তাদের উপরে নির্ভর করে জিতে আছে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিরোধী দলের একজন সদস্য হিসেবে দাবি করব যে সমস্ত পঞ্চায়েতটাকে ভেঙে দিক, অ্যাডমিনিস্ট্রেটর করে দিক, দিয়ে 2027-এই পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন 3 মাস আগে পিছু করে দিক। নতুন করে মানুষকে সুযোগ দিক। চোরদের ধাক্কা দিয়ে নামিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জিকে যেমন গভর্নর সাহেব গতকাল ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে,
সেইভাবে পঞ্চায়েতে পৌরসভায় যারা জিতে আছে তাদেরকে ধাক্কা দিয়ে তাদেরকে সময় দিলে হবে না, গোছানোর সময় দিলে হবে না একদম, আর বেনজল ঢুকতে দিলে হবে না। বিজেপিকে আমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো অধিকার নাই। তবুও নতুন সরকারকে বলবো, চোররা এখন থেকে আপনাদের দলের গেরুয়া রং নিয়ে হোলি খেলতে যাচ্ছে, সাবধান। আপনারা যদি এই চোরদের আবার দলে প্রবেশ করান আপনাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে। এটাই তারপরেও আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে সর্বস্তর থেকে উৎখাত করতে। একদম, এখনো বলছি আপনাকে যে তৃণমূল মানুষের রায়ে 2011 সালে আপনারা জানেন 2004 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিলেন, কংগ্রেসের 6 জন ছিল, 35 জন ছিল লেফট ফ্রন্টের। 2004 থেকে 9 এসে মমতা 1 থেকে 19-এ গেছিল, আর বামফ্রন্ট 35 থেকে 15-তে নেমে এসেছিল। তারপরে তিনি যে কলকাতার রাজপথে, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, 1.5 বছর ধরে শুধু পরিবর্তনের নামে, বুদ্ধিজীবীদের নামে, RSS থেকে শুরু করে এখানে কোনো বিরোধী লোকদেরকে তিনি ব্যবহার করেননি, এরকম ব্যাপার না। সবাইকে দিয়ে তিনি শনি রবিবারে রাস্তায় নামাতেন পরিবর্তন করার জন্য। ওনার লক্ষ্য ছিল গদি দখল করা, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করা। সেটা তিনি সাকসেস হওয়ার পর তিনি যে দুর্নীতিগ্রস্ত, তিনি যে সততার প্রতীকের বিন্দুমাত্র লেশ নেই, তিনার কত সম্পত্তি ছিল আমি বলবো বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক, তার বিরুদ্ধে তদন্ত করা হোক, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের দেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফের পতাকা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। আগামী দিনে বাংলা পক্ষ গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্ট করেছে, কি কারণে হয়েছে ভাই? ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। ইভিএম নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নাকি গ্রেফতার করেছে। আবার শুনছি তার বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এটাও শুনছি তার নাকি ওটা সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটির কার্তুজ। এখন প্রতিহিংসা পরায়ণভাবে যদি তাকে গ্রেফতার করা হয়, আমি এর চরম বিরোধী করব। কারণ মানুষের মতামতের স্বাধীনতা আছে। ইভিএম নিয়ে যদি কেউ বলে, তার যদি রাগ হয়, সেজন্য অন্যায়ভাবে তাকে ফাঁসি যদি গ্রেফতার করে, আমি তার বিরুদ্ধে। এবার এটা বিচার হবে ওই রাউন্ড কার্তুজ ছিল না ছিল কি ছিল, সময় কথা বলবে। বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বলছে ভারতবর্ষের পশ্চিমবাংলায় মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে বিজেপি সরকার আসার পরে, কি বলবেন? আন্তর্জাতিক বিষয় তো অনেক ভুলভাল ভিডিওতে এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলায় বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, এগুলো সতর্ক থাকবে। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটল, এটাও হতে পারে। পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে। দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে। তবে বৃহত্তর স্বার্থে বাঙালি আমরা, সে স্বার্থে আমরা ভালো খারাপের পরামর্শ দিতে পারবো। অনুরোধ এতটুকুই, কারো কথায় উত্তেজিত হবেন না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে কাজ করবেন না। যদি মনে হয় এখানে বিশৃঙ্খলা কে করতে চাইছে, লোকাল থানায় কমপ্লেন করে আমাদেরকে জানান, আমরা যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ ক্যাটাগরির সিকিউরিটি প্রোভাইড করা দরকার, তাকে সে প্রোভাইড করতে হবে। নওশাদ সিদ্দিকী এমএলএ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার দরকার, সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কোর্টে গিয়ে নিতে হয়েছে। দ্বিতীয় কথা, একজন এমপি হিসাবে যে নিরাপত্তা পাওয়া দরকার সেটা তাকে দিতেই হবে। অভিষেক বাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। এবার পুরাতন একটা রাগ আছে, আমি আপনি সবাই জানেন, ওপেন সিগারেট। অভিষেক বাবুর সাথে শুভেন্দু অধিকারী একটা পুরাতন আজকি আছে, এই সুযোগ তিনি পেয়েছেন, কাজে লাগাচ্ছে। এটাও অভিযোগ ছিল শুভেন্দু বাবুকে নাকি দীর্ঘক্ষণ কলকাতাতে সিগনালে দাঁড় করিয়ে রেখে দিত, তখন ওরা সুযোগ পেত। তবে এই রাজনীতিতে আমি নাই। আমি এতটুকু শুধু বলতে চাই যে সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সুনিশ্চিত করা, অভিষেক বাবু মমতা ব্যানার্জি নয়, পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক যাতে নিরাপদে থাকে সেটা দেখার দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সুতরাং কার নিরাপত্তা কমলো, কার নিরাপত্তা সেম থাকলো, কার নিরাপত্তা বাড়লো তা বিবেচ্য নয়।
বিবেচনার মধ্যে থাকবে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে থাকে। অনুরোধ করছি ফেক ভিডিও সার্কুলেট করবেন। দেখুন, আইএস কে কোথায় দায়িত্ব পাবে সেটা নওশাদ সিদ্দিকী কন্ট্রোল করে না। যদি আপনার আমার কারো মনে হয় কে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছে ইউপিএসসির জন্য, সেখানে তাদের নামে অভিযোগ করা যেতে পারে 1 নম্বর। আর আমি যতটুকু জানি সিনিয়রিটির বেসিসে যেমন ডিজি হয়